হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আমাদের আজকে আলোচনার টপিক জিএনএম এনএম 2024-এ যে এক্সামটা হবে 14 জুলাই জিএনএম এনএম এর, সেই এক্সামের মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনের 10টা সেটের মধ্যে আজকে হচ্ছে সেট নাম্বার 1। আজকে আমরা আলোচনা করব সেট 1 বা 1 নাম্বার মক টেস্টের মতো একটা বিষয়, যেখানে প্রত্যেকটা প্রশ্ন থাকবে জিএনএম এএনএম এর অ্যাসপেক্টের ওপরে, অর্থাৎ জিএনএম এএনএম এ কী ধরনের প্রশ্ন আসতে পারে সেখান থেকে বানানো বা সেখান থেকে আসা মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনের একটা সিরিজ টাইপের, যেখানে যেভাবে প্রশ্ন আসে জিএনএম এএনএম এ সেইভাবে কিন্তু প্রশ্ন এখানেও আমি সিলেক্ট করেছি। অর্থাৎ যেমন জীবন বিজ্ঞানে যতগুলো প্রশ্ন আছে মার্ক 1, মার্ক 2 এবং ভৌত বিজ্ঞানে যতগুলো প্রশ্ন আছে মার্ক 1, মার্ক 2, সেই প্রতিটা জিনিস এবং অঙ্ক, ইংলিশ, রিজনিং প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আলোচনা করব। ঠিক, তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। এইভাবে এরকমভাবে ভিডিও কিন্তু তোমরা আরও 9খানা ভিডিও কিন্তু পাবে। তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন ফর জিএনএম এএনএম 2024 খুব ভালো চলছে। তাহলে পড়ানোর যে স্টাইলটা থাকবে সেটা রিলেটেড যদি একটু কথা বলি, সেইটা কিছুটা এই ধরনের থাকবে যে প্রশ্ন তো এখানে লিখতে গেলে অনেকটা ভিডিওর লেন্থ হয়ে যাবে, প্রশ্ন কিন্তু এখানে লিখব না। যেটা করব সেটা হচ্ছে প্রশ্ন আমি খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব এবং সেটা কিন্তু অপশনসগুলো আমি এখানে লিখে দেব। কিছু না লিখলে মাথায় স্ট্রাইক করবে না, সেই কারণে এই ব্যবস্থা নেওয়া। ভেবেছিলাম যে কিছু করে একটা যদি ওই স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে পড়ানো যায়, কিন্তু সেটার জন্য চাই নেটের সমুদ্র, আর বর্তমানে আমার এই ফোনের নেট ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে আমরা শুরু করছি লাইফ সায়েন্সের সেগমেন্ট। একটু ধৈর্য সহকারে দেখবে বিষয়গুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটা ছোট্ট উদ্যোগ, একটা ছোট ট্রাই। যারা জিএনএম এএনএমের ছাত্রছাত্রীরা আছো, মানে এমন তো অনেক ছাত্রছাত্রী আছো, আজকে যদি বলি 2K সাবস্ক্রাইবার যেহেতু, তাহলে এমন তো অনেক ছাত্রছাত্রী আছো যারা এই এইচএসএ দেওয়ার পর তারাও জিএনএম এএনএম দিতে চায়, কিন্তু রাইট একটা গাইডেন্স বা যদি আপনিই পড়াতেন, যেহেতু তাদের আমার পড়া ভালো লেগেছে, জিএনএম এএনএম আপনি যদি পড়াতেন তাহলে খুব ভালো হতো। সেই কারণে একটা ছোট্ট উদ্যোগ এবং তোমাদের সহযোগিতা পাবো এটাই কিন্তু কামনা করি, যদিও এটা কিন্তু আমার লাইন নয়, টু বি ভেরি অনেস্ট। ঠিক আছে, তো যাই হোক, জিএনএম এএনএম রিলেটেড একটা 2024-এর একটা সেশন প্রথম আজকের ক্লাস স্টার্ট করা করে দিয়েছি অলরেডি। তো লাইফ সায়েন্সের আমাদের যেটা আসে সেটা হচ্ছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 দুটোই আসে। তো ক্যাটাগরি 1-এর যেটা আসবে সেটা হচ্ছে 1 থেকে 30টা প্রশ্ন। 1 থেকে 30টা প্রশ্ন ক্যাটাগরি 1-এর মধ্যে পড়ে। তাহলে প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। লেট স্টার্ট। প্রথম প্রশ্ন যেটা বলেছে যে কোয়াসারভেট মডেল কার নাম দেওয়া, কোয়াসারভেট যে মডেল সেটা কার নাম দেওয়া। প্রথম প্রশ্ন আমি বলে দিলাম, পড়ে দিলাম খুব ঠান্ডা মাথায়, যে কোয়াসারভেট মডেল কার নাম দেওয়া। তোমরা সাথে চাইলে আমার সাথে সাথে অপশানের উত্তরও দিতে পারো, কারণ এখানে কিন্তু তোমরা অনায়াসেই সেই জিনিসগুলো কমেন্ট করে জানাতে পারো আমাকে। ঠিক আচ্ছা, বেশ। প্রথম অপশানটা হচ্ছে হালডেন বা হেলডেন বলে, তারপরেরটা হচ্ছে ওপারিন, তারপরেরটা হচ্ছে নিউটন এবং তারপরেরটা হচ্ছে রবার্ট হুক। অপশান ডি হচ্ছে রবার্ট হুক। প্রত্যেকটা অপশান রিলেটেড প্রত্যেকটা জিনিস আমি জানানোর চেষ্টা করব। যদি কোনো জায়গাতে কোনো কিছু মনে হয় যে আমি এই জিনিসটা সম্পর্কে কিছু বলতে ভুলে গেলাম, ওভারলুক করে গেলাম তাহলে অবশ্যই কিন্তু জানাবে। তাহলে কোয়াসারভেট মডেল দেওয়া হয়েছে কিন্তু ওপারিনের দ্বারা। ওপারিন যে বিজ্ঞানী আছেন তিনি কিন্তু কোয়াসারভেট মডেল আমাদের দিয়েছেন। কথাটা বোঝা গেল কি গেল না? ঠিক। আর তোমাদেরকে তো অবশ্যই আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে আসবে, যেখানে প্রথমে আমাদের যে পড়ানোটা ছিল সেটা ছিল জিএনএম এএনএম সংক্রান্ত বিষয়বস্তু। এটা ছিল জিএনএম এএনএম এর প্রথম ভিডিও। দ্বিতীয় ভিডিওতে আমি আলোচনা করেছিলাম হাউ টু ক্র্যাক, কীভাবে ক্র্যাক করা যেতে পারে, এবং তৃতীয় ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে বিভিন্ন সার্টিফিকেটস নিয়ে পর, এবং চতুর্থ ভিডিওতে সার্টিফিকেটস মানে ওই যে ইনকাম সার্টিফিকেটস, ডোমিসাইল সার্টিফিকেটস, সেগুলো মেডিকেল ফিটনেস সার্টিফিকেটস এইগুলো, এবং 4th নাম্বারে আলোচনা করেছিলাম যে মাই গিফট, এই যেগুলো পড়াবো সেগুলো রিলেটেড একটা আপডেট দিয়েছিলাম। এই 4টে ভিডিও জিএনএম এএনএম এর আগে করানো হয়েছে। আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে সেট নাম্বার 1-এর, এটা হলো বিষয় সেট নাম্বার 1-এর।
বোঝা গেল আশা করি। এই 4টে ভিডিওর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে আই বাটনে এবং ফার্স্ট কমেন্টে অবশ্যই পেয়ে যাবে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস বলে রাখি, এই প্রশ্নগুলো ছাড়াও যারা রোজ মানে ডেলি মক টেস্ট দিতে চাও, ডেলি প্রশ্নের সম্মুখীন হতে চাও, তারা কিন্তু অবশ্যই ডেলি মক টেস্ট দিতে চাও, তারা অবশ্যই কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেল যেটা আছে সেখানে অবশ্যই জয়েন করবে। সেখানে ডেফিনেটলি কিন্তু জয়েন করবে, তাহলে কিন্তু তোমাদের ডেলি যে মক টেস্ট, ডেলি প্রশ্নের সম্মুখীন হওয়ার, ডেলি 10টা করে জীবন বিজ্ঞান, 10টা করে ভৌত বিজ্ঞান, 10টা করে অঙ্ক, 10টা করে রিজনিং, 10টা করে ইংলিশ, 10টা করে জিকে, এই যে 6টা করে মানে 6টা সাবজেক্ট, 10টা করে 6 10 60টা প্রশ্ন কিন্তু প্রত্যেক দিন তোমার সাথে তুমি সম্মুখীন হতে পারবে। 10টা করে 6টা 10 6 60টা প্রশ্নের সম্মুখীন হতে পারবে। এমনি করে আমাদের 30 ডেজ চলবে। 30 ডেজ মানে হচ্ছে 60 × 30 1800 প্লাস প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। কোথায় সিলেকশন আটকাবে? আর কোথাও আটকাবার জায়গা আছে? এটাই আমার বলার ছিল, এটাই কিন্তু বক্তব্য। চলো মেন আলোচনার বিষয়ে চলে আসি। এই ক্লাসগুলো দেখো, এই ক্লাসটা থাকবে 10টা সেট। 1 নম্বর সেট আমি আলোচনা করছি, আর এরপরে টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ডেলি মক টেস্ট, ডেলি বেসিসে মক টেস্ট কিন্তু দিতে পারবে যদি ইচ্ছে থাকে। তাহলে এটা ওপারিন হয়ে গেল। 2 নম্বর যে প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটা দেখি, জলাতঙ্ক রোগের প্রতিষেধকের নাম কি? জলাতঙ্ক রোগ যেটা কুকুরে কামড়ালে হয়, সেই রোগের প্রতিষেধকের নাম কি, মানে অ্যান্টিডোট বলে যেটাকে। এখানে অপশান এতে বলেছে, দেখো আমি আলোচনা করে দিচ্ছি, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। অপশান এ যেটা বলেছে, সেখানে বলেছে অরিওমাইসিন। অপশান এ যেটা বলেছে সেটা হচ্ছে অরিওমাইসিন। দেখো তোমাদের জন্য এত কিছু করা, তোমাদের এই ক্ষেত্রে, এই জিএনএম রিলেটেড এই ক্ষেত্রে কিন্তু তোমাদের সহযোগিতা আমি অত্যন্ত আশা করে বসে আছি। সেই আশাটাকে আমাকে বিফলে যেতে দেবে না। নেক্সট আসছে হাইড্রোফোবিনাম। এতগুলো লিখে পরে কিন্তু করাটা একটু সমস্যাজনক, কিন্তু যখন বলেছি তখন করব তো বটেই, তাতে একটু সময় লাগুক, ভিডিও একটু লেন্থ বেশি হোক, কোনো অসুবিধা নেই। হাইড্রোফোবিনাম। তারপরে হচ্ছে অ্যান্টিভেনাম সিরাম। এবং 4 নম্বরে আমাদের দেওয়া আছে ল্যাকেসিস। এটা গেল বিষয়। তো যাই হোক, ল্যাকেসিস একটা ওই দুগ্ধ জাতীয় বিষয় হচ্ছে, সেটা নিয়ে আমাদের আলোচনা করার নেই। হাইড্রোফোবিনাম যেটা, সেটা হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। অরিওমাইসিন কি? অরিওমাইসিন হলো আমাদের একটা অ্যান্টিবায়োটিক। আর অ্যান্টিভেনাম সিরাম কি? এটা হচ্ছে সাপের যে বিষ, সেই সাপের বিষের ওষুধ। এই জিনিসটা আমাদের জানতে হবে। এইভাবে কিন্তু পড়তে হবে প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা অপশন রিলেটেড, এক একটা অপশন ধরে কী প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। 3 নম্বর যে প্রশ্নটা, সেটাও নিয়ে আলোচনা করি। 3 নম্বরে আছে মহাকাশে ব্যবহৃত শৈবালের নাম কি? আমাদের যেসব এরোস্পেস এজেন্সিস আছে, সেখানে মহাকাশে শৈবাল ব্যবহার করা হয়, কারণ শৈবাল এক প্রকারের উদ্ভিদ, আর উদ্ভিদ থেকে কিন্তু আমরা কি পাবো? অক্সিজেন পাবো। তাহলে সেই কোন শৈবালকে ইউজ করা হয়? সেই উত্তরটা হবে ক্লোরেল্লা। এখানে ক্লোরেল্লা। উত্তরটা কি হবে? ক্লোরেল্লা। তোমরা এইভাবেও পড়তে পারো, শর্ট অ্যান্সার টাইপেরও করতে পারো। এখানে অপশান কী দেওয়া ছিল? IR8 অপশান দেওয়া ছিল, IR8 অপশান ছিল। ভাগলপুরি অপশান দেওয়া ছিল। সরি, একটু কাশি হয়ে গেছে। ভাগলপুরি অপশান দেওয়া ছিল, এবং তার সাথে অপশান দেওয়া ছিল আর একটা কী অপশান দেওয়া ছিল? লাইকেন। এই অপশানগুলো কিন্তু দেওয়া ছিল। এই অপশানগুলো একটা আলোচনা করে দিই। এটা তো সঠিক উত্তর। IR8 হচ্ছে একটা ধানের উচ্চ ফলনশীল বীজ সম্পন্ন ধানের প্রজাতি। ভাগলপুরি হচ্ছে একটা দুগ্ধ, মানে অনেক পরিমাণে দুগ্ধ দেয় এমনওয়ালা একটা গরুর প্রজাতি। লাইকেন হচ্ছে একটা কিন্তু সংকর প্রাণী বা উদ্ভিদ বলাটা বেশি বেটার, যেটা হচ্ছে ছত্রাক প্লাস শৈবালের মিশ্রণ, এই দুটোর মিশ্রণ। এরা কিন্তু কি করে? মিথজীবী পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করে। মিথজীবী মানে তুমি আমার হেল্প করো, আমি তোমার হেল্প করব। ছত্রাক শৈবালকে হেল্প করে, শৈবাল ছত্রাককে হেল্প করে। আশা করি বোঝাতে পারলাম। 4 নম্বর প্রশ্নটা দিয়েছে যে অঙ্গুরিমাল প্রাণীদের গমনাঙ্গের নাম কি? অঙ্গুরিমাল প্রাণী কাদের বলে? এই যে কেঁচো, কেন্ন, এদেরকে অঙ্গুরিমাল প্রাণী বলে। এইসব অঙ্গুরিমাল প্রাণীদের যে গমনাঙ্গ, সেই গমনাঙ্গের নামটা হচ্ছে, প্রথম প্রশ্ন দিয়েছে নেফ্রিডিয়া, দ্বিতীয় অপশানটা দিয়েছে কিউটিকল, তৃতীয় যে অপশানটা দিয়েছে কিউটিকল, থার্ড যে অপশানটা দিয়েছে সেটা হচ্ছে সিলম, এবং ফোর্থ যে অপশানটা দিয়েছে সেটা হলো প্যারাপোডিয়া। তাহলে প্যারাপোডিয়া এখানে হচ্ছে আমাদের সঠিক উত্তর। গমনাঙ্গের নাম হচ্ছে প্যারাপোডিয়া। তাহলে স্যার বাকিগুলো কি? তাহলে বাকিগুলো যেটা হবে, সিলম হচ্ছে দেহ গহ্বর, আচ্ছা, কিউটিকল হচ্ছে কিন্তু দেহের আবরণ, নেফ্রিডিয়া হচ্ছে কিন্তু রেচনাঙ্গ। এই জিনিসগুলো জানতে হবে। সিলমটা দেহের গহ্বর কার? নিমাটোডা প্রজাতির সাথে।
কিউটিকল দেহের আবরণ কার? প্লাটিহেলমিনথিসদের। ঠিক, এই গেল ব্যাপার। না, সিলমটা হচ্ছে প্লাটিহেলমিনথিসদের, বলাটা মিস্টেক হয়ে গেল, কিউটিকল আর সিলমে। সিলম হচ্ছে প্লাটিহেলমিনথিসদের দেহগহ্বর, কিউটিকল হচ্ছে নিমাটোডা প্রজাতির উদ্ভিদ মানে প্রাণীদের দেহের আবরণ। ঠিক আছে, এটা হলো বিষয়। তাহলে 5 নম্বর প্রশ্ন চলে আসি। মানব দেহে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত? মানব দেহে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত? এখানে অপশন দিয়েছে 4টা 5টা 6টা 8টা, তো এটা জেনে নাও, সম্পূর্ণটাই জেনে নাও, তাহলে ক্লিয়ার হবে। মানব দেহের যেটা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 5 নাম্বার, সেটা হচ্ছে কিন্তু আমাদের 8টা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, যেটা প্রথম হচ্ছে লাইসিন, দ্বিতীয় হচ্ছে আইসোলাইসিন, আইসোলিউসিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, লিউসিন। ঠিক আছে, লাইসিন, লিউসিন, লিউসিন, তারপরে হচ্ছে মিথাইল অ্যালানিন, মিথাইল অ্যালানিন, অ্যালানিন, ট্রিপ্টোফ্যান, তারপরে হচ্ছে ট্রিপ্টোফ্যান, তারপরে হচ্ছে এফ নাম্বারে মিথাইল অ্যালানিন, তারপর হচ্ছে ট্রিপ্টোফ্যান, ভ্যালিন, ভ্যালিন বলে একটা আছে। কটা হলো? 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, আরও দুটো হচ্ছে লিউসিন, লাইসিন, আইসোলিউসিন, মিথাইল অ্যালানিন আর ফিনাইল, মিথিওনিন আর ফিনাইল অ্যালানিন, ফিনাইল হবে এটা, ফিনাইল, ফিনাইল, বাড়িতে যে ফিনাইল। আচ্ছা, আরেকটা হচ্ছে জি নাম্বার হচ্ছে মিথিওনিন, মিথিওনিন, এবং আরেকটা যেটা হচ্ছে, যেটা লেখা ছিল এটা বললাম মিথাইল অ্যালানিন, থ্রিওনিন। আচ্ছা, থ্রিওনিন, এইচ নাম্বার হচ্ছে থ্রিওনিন। এই বিষয়গুলো জানতে হবে। থ্রিওনিন আসতে পারে, কোনো একটা তুলে পরে বললো যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম কি, এটা কি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড? এইগুলো ব্যাপার। 6 নম্বরের প্রশ্নটা দিয়েছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সংখ্যা কত? অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সংখ্যা হচ্ছে 3টি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, এইগুলো ব্যাপার। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কিন্তু 3টে, আর অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কিন্তু আমাদের কি 8টা। তাহলে ক্লিয়ার হলো, 6টা প্রশ্ন আমাদের আলোচনা হলো। এরপর আমরা আলোচনা করব 7 নম্বরের প্রশ্ন। সেটা বলছে যে ভিটামিন জলে অদ্রাব্য। তাহলে ভিটামিন রিলেটেড একটু জিনিস আমরা জেনে নিই। ভিটামিন রিলেটেড পেনের কালার চেঞ্জ করি। দেখো 7 নম্বরেরটা কি বলেছে, যে ভিটামিন জলে অদ্রাব্য। তাহলে জলে দ্রাব্য অদ্রাব্য লেখাটা চুকিয়ে নিই একটু। ফ্যাটে দ্রবীভূত হয় ADEK, এগুলো প্রত্যেকটা কিন্তু ফ্যাটে দ্রবীভূত, তাহলে এগুলো জলে দ্রবীভূত নয়। আর জলে দ্রবীভূত যেটা ওয়াটার সলিউবেল, সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স। গরমটা ভীষণ পড়েছে, তোমাদের দিকে গরম কীরকম পড়েছে একটু জানিও। তার সাথে হচ্ছে সি, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি হচ্ছে কিন্তু আমাদের কি জলে দ্রাব্য, আর ADE কি হচ্ছে ভিটামিন ফ্যাটে দ্রাব্য। তাহলে জলে অদ্রাব্য তবেই তো না ফ্যাটে দ্রাব্য, সেটা কারা কারা? অপশান দিয়েছে এখানে, ভিটামিন B12, ভিটামিন সি, অপশান সি দিয়েছে ভিটামিন এ, আর অপশান ডি দিয়েছে ভিটামিন, না আর কিছু নেই, নান দিয়েছে। তাহলে কোন অপশানটা হবে? অপশান হবে তোমার জলে অদ্রাব্য মানে ফ্যাটে দ্রাব্য কি হচ্ছে এ, তাহলে এ হচ্ছে একমাত্র অ্যান্সার, আর কোনো করার নেই। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো করতে হবে। একটু স্পিডে যাই আমরা, নাহলে কিন্তু আমরা শেষ করতে পারবো না। একটু আলোচনা করি। আচ্ছা, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। কি বললাম? টোকোফেরল। আচ্ছা, টোকোফেরল অপশানে কি দেওয়া ছিল? ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন ডি। রেটিনল হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম। আর রিকেট হচ্ছে ভিটামিন ডি এর অভাবজনিত একটা রোগ, এটা কিন্তু কারুর রাসায়নিক নাম নয়, এগুলো কিন্তু বুঝতে হবে। ক্লোরোফিলে থাকা ধাতব উপাদান কি?
ক্লোরোফিলে যে উপাদান আছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয় কিন্তু নিউক্লিয়াসকে। প্লাস্টিডের নামকরণ কে করেন? প্লাস্টিডের নামকরণ করেন বিজ্ঞানী বেন্ডা। না, বিজ্ঞানী বেন্ডা করেন মাইটোকন্ড্রিয়ার নামকরণ, আর হেকেল করেন প্লাস্টিডের নামকরণ। বোঝা গেল? আচ্ছা, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ মসৃণ ইআর কি সঞ্চয় করে? মসৃণ ইআর ফ্যাট সঞ্চয় করে, আর অমসৃণ ইআর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষ করে। আচ্ছা, নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাই। নগ্ন ডিএনএ কার থাকে? প্রোক্যারিওটিক কোষে থাকে। ইউক্যারিওটিক বা মেসোক্যারিওটিক কোষে তো নগ্ন ডিএনএ থাকে না, প্রোক্যারিওটিক যেটা প্রাচীন কোষ সেখানে কিন্তু থাকে। নেক্সট, জটিল স্থায়ী কলা কাকে বলা হয়? জটিল স্থায়ী কলা হচ্ছে আমাদের জাইলেম আর ফ্লোয়েম হচ্ছে আমাদের জটিল স্থায়ী কলা। আর সরল স্থায়ী কলা কারা? প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা, এই তিনটে। আচ্ছা, দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কি? দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হলো প্লীহা। কথাটা বোঝা গেল? নেক্সট, মস্তিষ্কের ওজন কত? মস্তিষ্কের ওজন কিন্তু ভাই তোমার 1000 থেকে 1200 গ্রাম, মোটামুটি 1.5 কিলোর মতো হয় অন এন অ্যাভারেজ। 1000 থেকে 1400 গ্রাম পর্যন্ত ওজন থাকে মস্তিষ্কের। নেক্সট, কোন বিজ্ঞানী প্রথম বলেন সালোক সংশ্লেষ দুটি ভাগে সম্পন্ন হয়? বিজ্ঞানী ব্ল্যাকম্যান কিন্তু বলেন সালোক সংশ্লেষ দুটি ভাগে সম্পন্ন হয়। ট্রেস এলিমেন্টের অপর নাম কি? ট্রেস এলিমেন্টের অপর নাম হচ্ছে মাইক্রো এলিমেন্ট, ঠিক? অর্থাৎ যে উপাদানগুলো আমাদের শরীরে কম অ্যামাউন্টে থাকে। নেক্সট, সবাত শ্বসনে উৎপন্ন শক্তির পরিমাণ কত? সবাত শ্বসনে উৎপন্ন যে এনার্জি সেটা হচ্ছে 686 কিলো ক্যালোরি। কিলো ক্যালোরি আমরা দিতে ভুলে যাই, ক্যালোরি দিয়ে ফেলি। 686 কিলো ক্যালোরি, ঠিক আছে? কথাটা বোঝা গেল কি গেল না? নেক্সট, ইএমপি পথ মানে কি জানো তো? এটা শ্বসনের একটা শ্বসন অধ্যায়ে পাওয়া যায়। ইএমপি, ই মানে হচ্ছে এমডেন, এম মানে হচ্ছে মার্ক হফ, তাই তো? মেয়ার হফ, আচ্ছা মেয়ার হফ। আর পি মানে হচ্ছে পারনেস, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এই পথ কোন পদ্ধতিকে বলা হয়? এই পথ বলা হয় গ্লাইকোলাইসিস পদ্ধতিকে, ঠিক? এই পথ বলা হয় গ্লাইকোলাইসিস পদ্ধতিকে। নেক্সট, ক্রেবস চক্র কোথায় সংগঠিত হয়? না, ক্রেবস চক্র সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়াতে। আর গ্লাইকোলাইসিস যেটা এর আগের প্রক্রিয়াটা বললাম সেটা সংগঠিত হয় সাইটোপ্লাজমে। নেক্সট, 1 গ্রাম ফ্যাটের দহনে কত শক্তি উৎপন্ন হয়? 1 গ্রাম ফ্যাটের দহনে 9.3 কিলো ক্যালোরি শক্তি নির্গত হয়। যেখানে কার্বোহাইড্রেট কিংবা প্রোটিন এদেরকে যদি পোড়ানো হয় তাহলে 4.1 কিলো ক্যালোরি তাপ শক্তি নির্গত হয়। যেসব প্রাণী মল ভক্ষণ করে নিজের পুষ্টি সাধন করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় ক্যাপ্রোফ্যাগিং। তাদেরকে বলা হয় ক্যাপ্রোফ্যাগিং। মৃতজীবী পরজীবী কিছুই বলে না, ক্যাপ্রোফ্যাগিং বলা হয়। ডাইফিডন্ট দাঁত কাদের বলা হয়? ডাইফিডন্ট আমাদের মানুষদের দাঁতকে ডাইফিডন্ট দাঁত বলা হয়। তার কারণটা হলো মানুষের দাঁত একবার তো জন্ম থেকে আছে, যেটাকে দুধ দাঁত বলে। সেই দুধ দাঁতের পড়ে যাওয়ার পর আবার সত্যিকারের যে প্রকৃত দাঁতটা সেটা কিন্তু গজায়। এই দুবার দাঁত গজানোর ফলে বা দুবার দাঁত সৃষ্টি হওয়ার ফলে ডাইফিডন্ট বলা হয় মানুষদের দাঁতকে। আচ্ছা, মানুষের মোলার দাঁতের সংখ্যা কত? দাঁত রিলেটেড একটু কথাটা বলে দিই, তাহলে তোমাদের লেটারটাই চুকে যাবে। ইনসিজার আই সেটা হয় 2 তারপর হচ্ছে ক্যানাইন হচ্ছে 1 ক্যানাইনটা হচ্ছে 1 প্রিমোলার সেটা হচ্ছে 3/3, আর মোলার যেটা সেটা হলো না, মোলার 3/3 আর এটা 2/2, এটা 2/2 আর মোলার হলো 3/3। তাহলে এটা হচ্ছে আই ফর ইনসিজার, সি ফর ক্যানাইন, PM ফর প্রিমোলার, আর M ফর হচ্ছে মোলার। তাহলে এখানে যদি যোগ করো 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8, তাহলে একটা মানুষের দাঁতের 8টা এইভাবে থাকে, 1 2 3 4 5 6 7 8। এই পাশে 8টা থাকবে ওপর দিকে রাইট সাইডে, ওপরের ডান দিকে, ওপরের বাঁ দিকে ওরকম 8টা, 1 2 3 4 5 6 7 8 এইভাবে। আবার নিচেও এরকম, নিচের ডান দিকে 8টা, নিচের বাঁ দিকে 8টা, তাহলে 8 8 8 8 8 4 32।
আশা করি বোঝাতে পারলাম, আর কোনো ভুল হবে না। যকৃতের কোন কোষ জীবাণু ধ্বংস করে? যকৃতের কুফার কোষ কিন্তু জীবাণু ধ্বংস করে, এই জিনিসটা আমাদের জানতে হবে। নেক্সট, সালোক সংশ্লেষে আলোক দশা কোথায় হয়? আলোক দশা হয় গ্রানাতে, অন্ধকার দশা হয় কিন্তু স্ট্রোমাতে। আচ্ছা, নেক্সট দেখো, টায়ালিন নামক উৎসেচক কোথায় পাওয়া যায়? টায়ালিন নামক যে উৎসেচক, যা আমাদের শ্বেতসার বা কার্বোহাইড্রেট জনিত খাবারকে হজম করতে সাহায্য করে, সেটা আমাদের মুখের লালা গ্রন্থিতে বা আমাদের থুতুতেই থেকে থাকে। বোঝাতে পারলাম আশা করি। নেক্সট, কোনটি কেসিনকে প্যারাকেসিনে রূপান্তর করে? না, রেনিন কেসিনকে প্যারাকেসিনে রূপান্তরিত করে। এই জিনিসগুলো জানতে হবে, উৎসেচকগুলো ভালো করে জানতে হবে। এখানে আমরা শেষ করলাম জীবন বিজ্ঞানের ক্যাটাগরি নাম্বার 1, যেখানে একটা প্রশ্নের উত্তর একটাই হতে পারে। এবার আমরা চলে যাব, আমরা ক্যাটাগরি নাম্বার 2তে চলে যাব, যেখানে একের থেকে বেশি অ্যান্সার কারেক্ট হতেই পারে। চলো তাহলে সেই জিনিসটা দেখে নিই। ক্যাটাগরি নাম্বার 2, যেখানে আমাদের 10টা প্রশ্ন থাকবে, মানে 31 থেকে 41 নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। 31 থেকে 41 নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এখানে 10টা থেকে আগে নাম্বার বিভাজন জানতে হবে। দেখো ভাই, একটা কথা বলি, যখনই তুমি একটা এক্সামকে ক্র্যাক করছো, এক্সামের যে ডিটেলস, সেই ডিটেলস ইনফরমেশন তোমার কাছে কিন্তু থাকা দরকার, আবশ্যক। সেটা যদি না থেকে থাকে, তাহলে এক্সামটা কিন্তু তুমি কোনোদিন ক্র্যাক করতে পারবে না। এক্সামটা রাইট স্ট্র্যাটেজি জানতে হলে, এক্সামটাতে কীরকম কী জিজ্ঞাসা করছে, এক্সামটার ডিমান্ড কী, সেটা না জানলে এক্সামকে ক্র্যাক করা যায় না ভাই। আর একটা কথা বলবো, যতই 10 লেভেল বলুক না কেন, জীবনবিজ্ঞান এবং এই টাইপের যে জিনিস, সেইগুলো যখনই আমরা একটু উঁচু লেভেলে না যাব, জীবনবিজ্ঞান আমাদের 30 আর 20 50 নাম্বারের জীবনবিজ্ঞান আছে। সেখানে যদি আমরা একটু ওপর লেভেলে না পড়াশুনো করি, অর্থাৎ 11-12 না পড়াশুনো করি, তাহলে আমি নার্স কী করে হব বলতে পারো? মানে আমি নার্স লাইন, একটা মেডিকেল লাইন নিয়ে যাচ্ছি, সেখানে জীবনবিজ্ঞানের আইডিয়াই আমার অনেক কম, শুধু 10 লেভেল পর্যন্ত মাধ্যমিকে পড়ে এসেছি। একটা আর্টসের ক্যান্ডিডেট ক্লাস 10-এ জীবনবিজ্ঞান যে হারে পড়ে, সে তো 2 বছর, 2.5 বছর, 3 বছর তার জীবনবিজ্ঞানের সাথে কোনো সম্পর্কই নেই। তাহলে সেইখানে কিন্তু একটু তোমাদের সমস্যা হতে পারে। কিন্তু তোমরা যদি আবার পুনরায় পড়াশুনো করতে শুরু করো, কোনো সমস্যা নয়। ঠিক আছে, নেক্সট, অগ্ন্যাশয়ের অন্তর্ভুক্ত কোষগুলির নাম কি? ঠিক, এটা আমি একটু দেখিয়ে দিই, একটা টাইপ আর কি, একটা টাইপ। অগ্ন্যাশয়ের অন্তর্ভুক্ত 31-এর কথা বলছি, কীভাবে উত্তরগুলো লিখব। অগ্ন্যাশয়ের যদি প্রপার ডিটেলস জানতে চাও, নেগেটিভ মার্কিং কী করে হয়, নেগেটিভ মার্কিং কাটবো কী করে, হাঁটাবো কী করে, ক্যাটাগরি 2তে নাম্বার বেশি পাবো কী করে, তাহলে অল অ্যাবাউট জিএনএম এএনএম ওই পোর্শনটা কিন্তু ভালো করে দেখতে হবে, যেখানে সিলেবাস নিয়ে আলোচনা করা হয়েছে, স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে আবার হাউ টু ক্র্যাক জিএনএম এএনএম, এটাও দেখতে পারো, এখানেও নেগেটিভ মার্কিংয়ের উপরে জোর দেওয়া হয়েছে, মানে আমি দিয়েছি। অগ্ন্যাশয়ে থাকা কোষের নাম কি নাম সেটাও? আচ্ছা, আলফা সেল মানে আলফা কোষ, বি নাম্বারে দিয়েছে বিটা কোষ, বিটা সেল, তারপরে দিয়েছে গামা সেল, আর ডিতে দিয়েছে ডেল্টা সেল মানে ডেল্টা কোষ। তো এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান এ, অপশান বি, অপশান ডি, অর্থাৎ সি কিন্তু এখানে হবে না। তাহলে তোমাকে 3টে দাগ দিয়ে আসতে হবে। আচ্ছা, 32 একটা টাইপস নিচ্ছি আমি। আচ্ছা, একটা অ্যান্সারও কিন্তু এখানে হতে পারে, যেমন অন্তর্বাহী স্নায়ুর নাম কি? অন্তর্বাহী স্নায়ুর নাম কি? স্নায়ুর নাম কি? ভালোবাসা যদি ঠিকঠাক পাই এবং তোমাদের যদি সহযোগিতা পাই, খুব তাড়াতাড়ির মধ্যে বড় কিছু প্ল্যান কিন্তু আরও করা আছে, কিন্তু তোমাদের পাশে থাকতে হবে। ঠিক আছে, দেখা যাক কতদূর কী করা যায়। অন্তর্বাহী স্নায়ুর নাম কি? একটা দিচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল, দু নম্বর দিয়েছে অপটিক নার্ভ বা অপটিক স্নায়ু, 3 নম্বরে দিয়েছে ভেগাস স্নায়ু, আর 4 নম্বরে দিয়েছে অকিউলোমোটর, তাই তো? না, এইটা গ্লসোফ্যারেঞ্জিয়াল দেয়নি, গ্লসোফ্যারেঞ্জিয়াল তো তাহলে দুটো অ্যান্সার হয়ে যেত। স্পাইনাল অ্যাক্সেসরি, এটা দিয়ে দাও।
আর এখানে দিয়ে দাও অকিউলো মোটর। অকিউলো মোটর। অন্তর্বাহী স্নায়ু বলে কাকে? যে বাইরের কোনো বার্তা মস্তিষ্কে পৌঁছাচ্ছে, বাইরের কোনো বার্তা মস্তিষ্কে পৌঁছাচ্ছে। তাহলে অপটিক নার্ভ অবশ্যই হবে এখানে কারেক্ট অ্যান্সার। একটা অ্যান্সারও এখানে কিন্তু কারেক্ট হতেই পারে, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, ভুল হলে কি করব? এ বি ডি সঠিক অ্যান্সার, এ বি সি দিয়ে ফেললাম, তাহলে কি করব? এই প্রত্যেকটা জিনিস কিন্তু হাউ টু ক্র্যাক জিএনএমএনএমে দেওয়া আছে, একটু দেখো, ভিডিওটা ভালো লাগবে আশা করি। যাই হোক, অপটিক স্নায়ু মানেটা কি? অপটিক স্নায়ু মানে হচ্ছে একটা দর্শন, সেই দর্শন তুমি দেখে পর চোখের যে অপটিক নার্ভ সেটা ব্রেনে পাঠালো সিগন্যাল যে না এটা 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 গাজর, এটা মূলো, এটা ফোন, এটা স্ট্যান্ড, এই টাইপের একটা ব্যাপার। সেইটাকে বলা হয় কিন্তু অপটিক নার্ভ বা অপটিক নার্ভের এটাই কাজ। তাহলে বাইরের বার্তা মস্তিষ্কে পাঠাচ্ছে, এটা হচ্ছে অন্তর্বাহী, মানে ভেতর দিয়ে পাঠাচ্ছে। আর ভেতরের বার্তা বাইরে যদি কেউ পাঠায় সেটা কিন্তু হলো বহির্বাহী স্নায়ু। তাহলে সেটা পড়তে হবে। এবং দুটোই যে করাতে পারে সে হচ্ছে মিশ্র স্নায়ু। যেমন এখানে একজন ভদ্রলোক উপস্থিত আছে যে কিন্তু মিশ্র স্নায়ুর উদাহরণ, সেটা হচ্ছে ভেগাস স্নায়ু, খুব ইম্পর্ট্যান্ট। আমি আশা করি ক্যাটাগরি নাম্বার 2তে আলোচনাগুলো করতে পারলাম। 32 হলো, 33তে আসি। হরমোনের ধর্ম কী? এর কাজ সুদূর প্রসারী, এর কাজ মন্থর, উৎসস্থলে বা উৎসস্থল থেকে দূরে কাজ করে, না এর কাজ তাৎক্ষণিক? অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে এর কাজ সুদূর প্রসারী, অনেক দূর অবধি যায়। এর কাজ মন্থর, ধীরে করে কিন্তু অনেক দূর অবধি যায়। আর এর কাজ উৎপত্তি স্থলেও হতে পারে, উৎপত্তি স্থল থেকে দূরে গিয়েও হতে পারে। অর্থাৎ এ বি সি তিনটেই সঠিক উত্তর। নেক্সট, অ্যাকশনের তিনটি আবরণ কী কী? অ্যাক্সোলেমা, মেডুলারি আবরণ, নিউরোলেমা না র্যানভিয়ার পর্ব? এখানে উত্তর হচ্ছে এ বি সি, অ্যাক্সোলেমা, মেডুলারি আবরণ এবং নিউরোলেমা। এবার হচ্ছে মিশ্র স্নায়ুর উদাহরণ দাও। ফেসিয়াল নার্ভ, অপটিক নার্ভ, গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ না অকিউলোমোটর নার্ভ? এখানে উত্তর হচ্ছে এ আর সি, মানে ফেসিয়াল নার্ভ এবং গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। অন্তর্বাহী স্নায়ু কাকে বলে? এটা বললাম। দেহের ভারসাম্য রক্ষা করা, এটা কার কাজ? না লঘু মস্তিষ্কের কাজ। মস্তিষ্কের পার্টগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তাহলে মধ্য মস্তিষ্কের কাজ কি? মধ্য মস্তিষ্কের কাজ হচ্ছে শোনা এবং দেখা। শুনবো এবং দেখবো, এই দুটো কাজ, মুখের কাজটা নয়। প্যাভলভ যে বিজ্ঞানী ছিলেন তিনি কিসের উপরে পরীক্ষা করেন? না তিনি অর্জিত অনাক্রম্যতার উপরে, অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উপরে পরীক্ষা করেছিলেন। কুকুরের ঘন্টি শুনে আসা যেটা, সেটা। চোখের মধ্যে প্রতিবিম্ব গঠনে সাহায্য করে কে? প্রতিবিম্ব গঠনে সাহায্য করে সিলিয়ারি পেশি, তার সংকোচন প্রসারণে আমরা কোনো জিনিস দেখতে পাই, এবং তার সাথে সাথে রেটিনাতে আমাদের ইমেজটা তৈরি হয়। তাহলে রেটিনা এবং সিলিয়ারি পেশি আমাদের সাহায্য করে। জীবের যে স্থানান্তরণ, মানে এক স্থান থেকে অন্য স্থানের জায়গায় যাওয়া, শুধু নড়নচড়ন না, নাড়াচাড়াটাকে, এইটাকে বলা হয় কিন্তু চলন। আর এক স্থান থেকে অন্য স্থান চলে গেলাম, আমি চলে গেলাম, ভিডিও থেকে বাইরে চলে গেলাম, আবার চলে এলাম, এইটাকে বলা হয় গমন। ঠিক। কবজা সন্ধির উদাহরণ কি? হাঁটু, কনুই, কোমর, বাহু। তাহলে এটার উত্তরটা হচ্ছে আমাদের কনুই এবং আমাদের হাঁটু আর কনুই। নেক্সট, সেন্ট্রোমিয়ারের প্রকারভেদ হলো, মানে কোনগুলো, নিচের কোনগুলির মধ্যে সেন্ট্রোমিয়ারের টাইপস? অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, টেলোমিয়ার, স্যাটেলাইট। টেলোমিয়ার আর স্যাটেলাইট হচ্ছে সেন্ট্রোজোমের একটা অংশ। অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক হচ্ছে সেন্ট্রোজোমের এক একটা প্রকারভেদ। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট, ডিএনএ অণুতে পিউরিন বেস হলো, পিউরিন কটা? অ্যাডেনিন, গুয়ানিন। পিরিমিডিন কটা? থিয়ামিন, সাইটোসিন। এই গেল ব্যাপার, অ্যাডেনিন, গুয়ানিন, থিয়ামিন, সাইটোসিন। তাহলে পিউরিনকে অ্যাডেনিন আর গুয়ানিন। সক্রিয় জিন বহন কে করে? না ইউরোক্রোমাটিন সক্রিয় জিন বহন করে, হেটারোক্রোমাটিন করে না। হয়ে গেল আশা করি। এখানে আমরা শেষ করলাম ক্যাটাগরি 2 জীবন বিজ্ঞান কমপ্লিট। এরপর আমরা আলোচনা করব ভৌত বিজ্ঞানের ক্যাটাগরি নাম্বার 1, যেখানে 15টা প্রশ্ন আছে। 15টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। মান 1-এর 15টা আর মান 2-এর মাত্র 5টি আছে। চলো তাহলে এটা দেখো কীরকমভাবে করছি। দেখো, এটা হচ্ছে আমাদের ভৌত বিজ্ঞান, আলোচনা করব আমরা এখানে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি নাম্বার 1। কত থেকে কত অবধি আছে? 41 থেকে 55, মানে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করছি এখানে। 15টা প্রশ্ন। দেখো কি বলেছে। নিউটন কোন ভৌত রাশির একক? তো নিউটন তো বাবা বলের একক, এটা আমি মনে হয় সবাই জানে, আমার মনে হয় যতদূর। ঠিক। কোনটি ভেক্টর রাশি? ওজন না দ্রুতি
না চাপ না আয়তন। তো ওজন, ওজন এক প্রকারের বল, তার একটা ডিরেকশন আছে, নিচের দিকে কাজ করছে, নিচের দিকে। নিশ্চয়ই তুমি উপরে তো উড়ে যাচ্ছ না, তাহলে ওজন কিন্তু এক ধরনের ভেক্টর রাশি। নিচের ভৌত রাশিগুলির মধ্যে কোনটি মৌলিক রাশি? মৌলিক রাশি কটা বাবা? মৌলিক রাশি 7টা। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ, এই 7টা। যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছো তারা একটু ধৈর্য ধরো। আবারও বলবো, ছোটোবেলাকার বইগুলো একটু ওলট পালট করো। যদি না করো, কোনো টিচারের কোনো কিছুই মুখস্থ করে, কোনো বই কিনে, কোনো মক দিয়ে ওইভাবে কিন্তু হবে না ভাই। একটা কথাই বলবো, যদি নার্সিং সেবা প্রফেশনটাকে আন্তরিকতার সাথে ভালোবেসে করতে চাও, চাকরি পেতে চাও, টাকা ইনকাম করতে চাও, তাহলে কিন্তু ডেফিনেটলি তোমাকে ছোটোবেলাকার বইগুলো একটু হলেও ঘাঁটতে হবে। বন্ধু বান্ধবী, ভাই বোন, এদের কাছ থেকে কিন্তু নেওয়ার চেষ্টা করো, জোগাড় করার চেষ্টা করো। 9-10-এর অ্যাটলিস্ট জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, এইসব বইগুলো কিন্তু ভীষণ 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 জরুরি হয়ে পড়বে তোমার জন্য। বেশ, তারপর কি বলেছে? কোনো বস্তুর প্রবাহিতে ওজন আপাত হ্রাস ঘটে কারণ জলে কোনো দিন কোনো বস্তু দিয়ে দেখবে, বা যদি কারো পুকুরে কোনো দিন গেছো, পুকুরে যদি কোনো ভারী পাথর ঠেলে নিয়ে যাচ্ছ, দেখবে অত না ভারী লাগে না ভাই, হালকা লাগে। কেন লাগে বলো না? কারণ পুকুরের জল ওই ওই পাথরটার উপরে ওপর দিকে একটা বল ক্রিয়া করে, যেটা হচ্ছে ওই পাথরটার ওজনের নিচ দিক, তো তার উল্টো দিকটাতে পাথরটার ওজন নিচের দিকে, তরলটা বা ওই জলটা প্রয়োগ করবে ওপর দিকে। তাহলে এই যে ওপর দিকে বলটা, এটা হচ্ছে প্রবণতার কারণেই জলে বা কোনো তরল পদার্থে কোনো বস্তু দিলে সেই বস্তুর যে ওজন, সেটা আপাত হ্রাস বা কিছুটা কম বলে মনে হয়। বাস্তবে না, বাস্তবে তা একেবারেই না, মনে হয়। এটাই বলেছে। নেক্সট, বায়ুতে পতাকা পথপথ করে ওড়ে কারণ বায়ুতে যে পতাকা পথপথ করে ওড়ে, এটা রিজনটা কিন্তু হচ্ছে বার্নৌলির উপপাদ্য। এটা একটু জানতে হবে। বার্নৌলির উপপাদ্য মানে বায়ুতে পতাকা যেটা আছে, সেই পতাকাতে পতাকাটার উপরে সব জায়গাতে পতাকার প্রত্যেকটা পয়েন্টে কিন্তু একই পরিমাণ চাপ দিচ্ছে কি? অবশ্যই কিন্তু দিচ্ছে না। যেহেতু চাপ আলাদা, তার ফলে তাদের বেগ আলাদা। যেই বেগ আলাদা, সেই পতাকার একটা অংশ হয়তো অনেক জোরে উড়বার চেষ্টা করলো, আর একটা অংশ কিন্তু অত বেগে নেই। তাহলে পতাকার একটা অংশ ছিঁড়ে তো চলে যেতে পারবে না। নিশ্চয়ই যার বেগটা কম, সে নিশ্চয়ই যার বেগটা বেশি তাকে নিয়েই থাকবে সাথে। তার জন্য পথপথ করে ওড়ে। পারফেক্ট কোনো ভেলোসিটি থাকে না, বেগ থাকে না। নেক্সট, আচ্ছা, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে? না, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আমাদের থার্মোস্ফিয়ার স্তরে বা আয়োনোস্ফিয়ার স্তরে। নেক্সট, জেট প্লেন কোথায় চলাচল করে? জেট প্লেন কিন্তু আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে চলাচল করে। এটা কি হয়ে গেছে? যাই হোক, ঠিক আছে, কেন গণ্ডগোল হয়েছে? ঠিক আছে, বেশ। বোধগম্য তাপের কারণে বস্তুর কিসের পরিবর্তন হয়? দেখো ভাই, তাপ কিন্তু দুই প্রকারের। একটা হচ্ছে এমন তাপ যাকে দিলে সত্যি সত্যি বস্তুটা গরম হবে, বস্তুর তাপমাত্রা বাড়বে, তাকে বলা হয় বোধগম্য তাপ বা সেন্সিবল হিট। কিন্তু অপরদিকে এমন একটা তাপ আছে যার ফলে বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয় না, অবস্থার পরিবর্তন ঘটে। তাহলে সেই তাপটাকে কি বলা হয়? লীন তাপ বলা হয়। এগুলো পড়তে হবে, ছোটোবেলাকার জিনিস। যারা আমার সায়েন্সের ক্যান্ডিডেট আছো তারা আমার মনে হয় এগুলোর সাথে পরিচিত। নেক্সট প্রশ্ন, তাপ শক্তি বৃদ্ধি করলে, না কাউকে যদি হিট দেওয়া হয়, গ্যাসের অণুগুলোর গতিশক্তির কীরূপ পরিবর্তন হয়? একটা চেম্বারে গ্যাস আছে, সেই গ্যাস চেম্বারে যদি তুমি আগুনে বসিয়ে দিলে, তাহলে গ্যাসের অণুগুলো কিন্তু ছোটাছুটি আরও বেড়ে যায়। গ্যাসের অণুগুলোর যে শক্তি তা কিন্তু আরও বেড়ে যায়, তাহলে অবশ্যই কিন্তু তাদের গতিশক্তি বৃদ্ধি পায়। সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল কিন্তু ফ্লুরিন, আর সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল কিন্তু সিজিয়াম। এই জিনিসটা জানতে হবে। কোন ধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি? না, ধাতুদের মধ্যে সবচেয়ে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হচ্ছে টাংস্টেন। জেনে রাখো, টাংস্টেনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি বলেই এই ধাতুকে আগেকার দিনের যেগুলো ভাস্বর বাতি ছিল, হলুদ বাল্বগুলো, সেইখানে কিন্তু ফিলামেন্ট হিসাবে কাজ করানো হতো, যাতে সেটা অনেক গরম হলেও পুড়ে যাতে না যায়, কারণ তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। এটা হচ্ছে রিজন। টাংস্টেন জানতে হবে। তার সাইনটা কি জানো? চিহ্নটা ডাব্লিউ। অবাক লাগছে, টাংস্টেন তো টি দিয়ে শুরু স্যার, বাট ডাব্লিউ, কিছু করার নেই। অন্য অন্য নামে বা অনেক বিদেশি নামেও কিন্তু এটা হয়ে থাকে। মিল্ক অফ ম্যাগনেসিয়া এর উপাদান কি? এটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, MgOH হোল টুয়াইস, MgOH হোল টুয়াইস, MgOH হোল টুয়াইস। এটাকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়া, ম্যাগনেসিয়া নাম থেকে বোঝা যাচ্ছে যে ম্যাগনেসিয়ামের কিছু একটা হবে, তাই তো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, বিশুদ্ধ জলে পিএইচ এর মাত্রা কী হবে যদি অ্যাসিড মেশানো হয়? পিএইচ এর মাত্রা অ্যাসিড মেশালে কী হয়?
কমে যায়। 0 থেকে 7-এর মধ্যে অ্যাসিড, 7-এ প্রশম, আর 7-এর বেশি হলে কি হয় ভাই? 7-এর বেশি হলে ক্ষারীয় ধর্ম প্রকৃতির। নেক্সট, একজন ব্যক্তি 60 নিউটন বল প্রয়োগ করে একটি রোলারকে ঠেলে 10 মিটার দূরত্ব সরালো। ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে থাকলে কৃতকার্যের মান কত? কৃতকার্য ভাই হয় এফ গুণিত সরণ গুণিত কস থিটা। এই জিনিসটা তোমাদের জানতে হবে। তাহলে বল কত দিয়েছি আমি এখানে? 60 নিউটন। সরণ কত হয়েছে আমার? 10 মিটার। একক যদি কিছু গণ্ডগোল থাকে তাহলে চেঞ্জ করতে হবে। ধরো এফটা 60 ডাইন দিয়ে দিয়েছে, তাহলে তাকে আমাকে নিউটনে কনভার্ট করতে জানতে হবে। তাহলে আমাকে জানতে হবে 1 নিউটন সমান 10⁵ ডাইন। এই জিনিসটাও অত্যন্ত জানাটা জরুরি। আশা করি বোঝাতে পারলাম। ঠিক, অলরাইট, বেশ। এবং কস থিটাটা কত? 60 ডিগ্রি। তাহলে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির ভ্যালু আমাকে জানতে হবে। কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে 60 গুণিত 10 গুণিত হাফ, এবং সেই অ্যান্সারটা এলো আমাদের কাছে 300 জুল। কারণ ওয়ার্ক ডানের এসআই একক হচ্ছে জুল। সব এসআই যখন, তাহলে ওয়ার্ক ডানটাও এসআই হবে। বেশ, নেক্সট দেখো, সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক কী? দেখো, কার্যের যে এককগুলো, ভৌতবিজ্ঞানে একক মাত্রা জানাটা ভীষণ জরুরি। বিশেষ করে একক মাত্রা জিজ্ঞেস করে না, একক থেকে প্রচুর প্রশ্ন আসে। কার্যের যে গল্পটা, সেই কার্যের দুটো মাত্রা আছে। একটা হচ্ছে অভিকর্ষীয় একক, জানিয়ে দিচ্ছি, জেনে নাও। অভিকর্ষীয় একক, এবং আরেকটা হচ্ছে পরম একক। পরম একক, পরম এককের যে এসআই সেটা হচ্ছে আমাদের জুল, আর পরম এককের যে সিজিএস সেটা হচ্ছে আমাদের আর্ক, ইআরজি, আর্ক। আচ্ছা, অভিকর্ষীয় এককের যেটা এসআই সেটা হচ্ছে আমাদের কি না, কিলোগ্রাম ভার গুণিত মিটার, এই জিনিসটা। আর সিজিএস পদ্ধতির যেটা, সেটা হচ্ছে গ্রাম ভার গুণিত সেন্টিমিটার, এই গেল ব্যাপার। হ্যাঁ, গ্রাম ভার গুণিত সেন্টিমিটার, তাহলে অ্যান্সার এটা হলো সিজিএস পদ্ধতি। আচ্ছা, এবার আসছি ক্যাটাগরি নাম্বার 2-তে। দেখো, ক্যাটাগরি নাম্বার 2-তে ভৌতবিজ্ঞানের ক্যাটাগরি নাম্বার 2 কী টাইপের প্রশ্ন আসে একটু দেখে নাও। প্রথম দিন আজকে দেখে নাও সেট 1, এবং যারা অভ্যস্ত হয়ে যাবে তারা আমার ওই শুনে মনে রাখার চেষ্টা করবে, খাতায় লিখে নেবে, ভিডিওটা একটু স্লো করে নেবে। আমি তো একদম ধীরে ধীরে বলছি। দেখো ভাই, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, নাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, মানে একটা আপলোড করতে প্রবলেম হয়ে যাবে। তোমরা একটু কোঅপারেট করো, আমার ভীষণ সুবিধা হয়। ক্যাটাগরি নাম্বার 2-তে আলোচনা করছি। 2তে কোথা থেকে আলোচনা করব? 56 থেকে কত দূর? 60, মানে 5টা প্রশ্ন। বেশ, 5টা প্রশ্ন কীরকম থাকবে? মানে 1-এর থেকে বেশি অ্যান্সার, মানে মোর দেন 1 কারেক্ট হতে পারে। প্রথমে বলেছে চাপের একক কী। প্রশ্নটা দেখো, চাপের একক কী? চাপের একক জানতে চেয়েছে। অপশান নাম্বার এতে দিয়েছে নিউটন প্রতি মিটার স্কোয়ার, অপশান নাম্বার বিতে দিয়েছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, অপশান নাম্বার সিতে দিয়েছে আর্ক, ইআরজি, আর্ক, আর অপশান নাম্বার ডিতে দিয়েছে পাস্কাল। এটা হলো বিষয়। তাহলে এখানে নিউটন পার মিটার স্কোয়ার মানেই কিন্তু পাস্কাল, তাহলে দুটোই অ্যান্সার কারেক্ট। আর ডাইন পার সেমি স্কোয়ার তো স্যার এটা তো অন্য একক হোক, তোমাকে তো বলেনি যে চাপের এসআই একক কী, তাহলে তোমার দুটো অ্যান্সার কারেক্ট হতো। বোঝো জিনিসটা, ভুল হওয়ার হাত থেকে বাঁচতে হবে। এখানে নেগেটিভ মার্কিং আছে, ভুল করব না, এখানে নেগেটিভ মার্কিং অবশ্য নেই, কিন্তু ভুল করলে তো নাম্বার পাবো না। এবং আর কিন্তু হচ্ছে কার্যের একক, এর কোনো প্রশ্নই নেই এখানে। চলো, এইভাবে কিন্তু ক্যাটাগরি নাম্বার 2 এরগুলো আমাদেরকে এক্সামিন করে করতে হবে। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, পরম শূন্য উষ্ণতা মানে হচ্ছে 0 কেলভিন কিংবা -273 ডিগ্রি সেলসিয়াস। জানতে হবে, বুঝতে হবে ভালো করে। এটা হচ্ছে আমাদের পরম শূন্য উষ্ণতা। নেক্সট প্রশ্ন, চাপ মাপা হয় কার সাহায্যে? ব্যারোমিটার না ম্যানোমিটার না থার্মোমিটার না কোনোটিই নয়? তো ব্যারোমিটার আর ম্যানোমিটার দুটোর সাহায্যে কিন্তু চাপ মাপা যায়। ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়, ম্যানোমিটারের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়। ম্যানোমিটার এটা জানতে হবে। থার্মোমিটারের সাহায্যে তো উষ্ণতা মাপা হয়, বলারই নেই কিছু। 59, কোনো জায়গার থেকে যদি একটা বলকে উপরে ছড়ে দিই তাহলে বলছে কি ঘটনা ঘটবে। তো জিনিসগুলো আমি একটু খুলে বলছি। প্রথম কথা, সর্বোচ্চ অবস্থানে ওর বেগ কিছু কিন্তু নেই। যেহেতু বেগ নেই তাই তার গতিশক্তি নেই। আরে বাবা, যদি বেগ না থাকে তাহলে তার গতিশক্তি কী করে থাকবে? কারণ গতিশক্তি মানে হচ্ছে ½ mv²। তো এখন ভিটাই যদি শূন্য হয় তাহলে ½ mv²টাও শূন্য, মানে গতিশক্তি শূন্য। তাহলে টোটাল যে এনার্জিটা একদম সর্বোচ্চ অবস্থানে, সেটা কিন্তু তার পোটেনশিয়াল এনার্জি। এটা একটা কোশ্চেন জিজ্ঞেস করে। আর একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে সব সময় কি টোটাল এনার্জি কনসার্ভ? অবশ্যই সব সময় টোটাল এনার্জি কিন্তু কনস্ট্যান্ট থাকবে। টোটাল এনার্জি, সমগ্র শক্তি কিন্তু ধ্রুবক থাকবেই।
আচ্ছা, মাটিতে স্পর্শ করার আগের মুহূর্তে কি? মাটিতে স্পর্শ করার আগের মুহূর্তে তার পোটেনশিয়াল এনার্জি থাকে না প্রায় বললেই চলে, এবং টোটালটা হচ্ছে কিন্তু কাইনেটিক এনার্জি। সর্বোচ্চ উঁচু অবস্থানে কাইনেটিক এনার্জি নেই, পোটেনশিয়াল এনার্জি আছে। সর্বনিম্ন অবস্থানে পোটেনশিয়াল এনার্জি নেই, কাইনেটিক এনার্জি আছে। জিনিসটা বুঝবো, শুনবো, মাথা ঠান্ডা করে বুঝবো এবং নোট ডাউন করবো। এর থেকে আর এখান থেকে আর কিছু প্রশ্ন আসতে পারে না। 60 নম্বর প্রশ্ন আমি ঝপাত করে ঝাঁপিয়ে দিই। বয়েলের সূত্রে ধ্রুবক কি? বয়েলের সূত্রে ধ্রুবক হলো আমাদের গ্যাসের মাস, এম ফর মাস, আর হলো টেম্পারেচার। এই দুটোকে বয়েলের সূত্রে আমাদেরকে কনজার্ভ রাখতে হয় বা ধ্রুবক রাখতে হয়, চেঞ্জ করা চলে না। এইগুলো হলো বিষয়। কথাটা বোঝাতে পারলাম? এবার আমি আসবো ইংরেজিতে। দেখো কি হচ্ছে, ইংরেজিতে আমি আসবো। থার্ড আমাদের সাব টপিক ইংরেজিতে আমরা আসবো। দেখো কীভাবে কী করছি। ভিডিও হচ্ছে আশা করি, একটু দেখে নিই, নাহলে এত বলা সব জলে চলে যাবে। হ্যাঁ, ভিডিও হচ্ছে, কোনো অসুবিধা নেই। এরপর আমরা যাব ইংরেজিতে। চলো তাহলে এরপর আমরা দেখে নেব যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরি আমাদের হলো কমপ্লিট। এরপর আমরা দেখব আমাদের ইংলিশ ক্যাটাগরির মধ্যে কি কি পড়ছে এবং ইংলিশ ক্যাটাগরিতে কিভাবে উত্তর দিতে হবে, কিভাবে প্রশ্ন জিজ্ঞাসা করবে, এই সব বিষয়গুলো। ইংলিশ যেটা থাকছে সেটা হচ্ছে 61 থেকে 75, মানে 15টা প্রশ্ন ইংরেজিতে থাকছে, প্রত্যেকটাই মান 1। এখানে ক্যাটাগরি 2 এর কোনো প্রশ্ন থাকে না। ঠিক আছে, ভিডিও চলছে? হ্যাঁ, ভিডিও চলছে। চলো, ইংরেজিতে যেগুলো বেসিক্যালি থাকে সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই টাইপের পাবে। ন্যারেশন চেঞ্জ পাবে, তোমরা পাবে ভয়েস চেঞ্জ, তোমরা পাবে সিনোনিম অ্যান্টোনিম। আমার যতদূর মনে পড়ছে এই সেটটাতে আমি কোনো সিনোনিম অ্যান্টোনিম নিইনি, যাই হোক পরের সেটে আরও পাবে, অসুবিধা কিছু নেই। তারপরে তোমরা যেটা পাবে, মানে এটা সমার্থক শব্দ, এটা বিপরীতার্থক শব্দ, ঠিক আছে। তারপর তোমরা যেটা পাবে তারপর পাবে তোমরা এরর ডিটেকশন পাবে, এবং আরেকটা পাবে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর তোমরা কি পেতে পারো? তোমরা আরও পেতে পারো সেটা হচ্ছে আর কি পেতে পারো? ফ্রেজাল ভার্ব। হ্যাঁ, এইগুলোই মোটামুটি তোমরা পেতে পারো। কথাটা বোঝা গেল আশা করি জিনিসটা। এই টাইপের প্রশ্ন কিন্তু থাকে। চলো 61 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি। 61 নম্বর প্রশ্নতে বলেছে আই প্রোহাইবিটেড হিম ড্যাশ গোয়িং দেয়ার, মানে আমি তাকে বারণ করেছিলাম সেখানে যেতে। আচ্ছা, তাহলে আমি নিশ্চয়ই তাকে সেখানে যাওয়ার থেকে বারণ করেছিলাম, তাহলে ব্যাপারটা আসছে থেকে। তাহলে এখানে যে শব্দটা ইউজ হবে সেটা হচ্ছে ফ্রম। তোমাকে অপশান দেওয়া আছে, ফ্রম আছে, অন আছে, বাই আছে এবং টু আছে। এইসব অপশানগুলো কিন্তু থাকবে। আর্টিকেল প্রিপোজিশন জিজ্ঞেস করে, এটাও জানতে হবে। আর্টিকেলও জিজ্ঞেস করতে পারে। এইসব বিষয়গুলো কিন্তু সিলেবাসে থাকে। কিসের? না, ইংলিশের সিলেবাসের। আশা করি বোঝাতে পারলাম বিষয়টা। এবার দেখো 62 নম্বরে আমি যে প্রশ্নটা নিয়েছি, হি গেভ ড্যাশ ভিভিড ডেসক্রিপশন অফ অল দ্যাট হ্যাপেন্ড। সে দিয়েছিল ড্যাশ ভিভিড ডেসক্রিপশন অফ অল দ্যাট হ্যাপেন্ড। এই গেল ব্যাপার। ভিভিড মানে হচ্ছে পরিষ্কার, সে একটা পরিষ্কার ডেসক্রিপশন বা বিবরণ দিয়েছিল যেগুলো ঘটেছিল। তাহলে এইটা বলতে হবে এ ভিভিড ডেসক্রিপশন। এখানে এ, এন, ডি তিনটার মধ্যে একটা সিলেক্ট করতে বলেছে, এটা আর্টিকেল হয়ে গেল। ঠিক এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পড়ে। আমি ধরনটা বুঝিয়ে দিলাম। এবার আমরা আলোচনা করছি, ডাইরেক্ট এইভাবে আলোচনা করছি। ইটস, একটা লাইট কম পড়ছে না, ঠিক আছে। দেখো লেখা আছে ইটস 10 o'clock, মানে এটা সকাল 10টা, ড্যাশ মাই ওয়াচ, আমার ঘড়িতে 10টা বাজে, মানে আমার ঘড়ির দ্বারা 10টা বাজে। তাহলে বাই মাই ওয়াচ এটা হবে, বাই হবে এখানে কিন্তু প্রিপোজিশন। ঠিক। ফ্রেজাল ভার্ব এখানে একটা ইউজ করতে বলেছে। দ্য ডিটেকটিভ মানে হচ্ছে যারা গোয়েন্দা সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু। আচ্ছা, হঠাৎ করে একটা ইউজফুল ক্লু পেয়েছিল, মানে সাক্ষাৎকার হয়েছিল। এখানে কেম অ্যাক্রস হবে। কেম অ্যাক্রস মানে হচ্ছে মিট করা। হঠাৎ করেই তার দেখা পড়লো, এটা আমরা আলোচনা করছি 64। হঠাৎ করেই তার দেখা পড়লো একটা ক্লুয়ের সাথে, প্রয়োজনীয় ক্লুয়ের সাথে। দেওয়া আছে এখানে কাম অ্যাক্রস, তাহলে এই অ্যান্সারটা হবে কাম অ্যাক্রস শব্দটা একটা ফ্রেজাল ভার্ব, যার অর্থটা হচ্ছে মিট করা বা দেখা করা। ফ্রেজাল ভার্ব এখানে আমাদের কিন্তু জানাটা অনেক বেশি জরুরি। নেক্সট বলেছে আই উইল ড্যাশ টু মাই জব।
অর্থাৎ আমি আমার জবকে ধরে রাখবো। এখানে অ্যান্সারটা হবে হোল্ড আপ। এখানে হোল্ড আপ, হোল্ড ইন, হোল্ড অন, হোল্ড বাই এসবগুলো দেওয়া আছে। নেক্সট আমাদের ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। দেখো এই ভয়েস চেঞ্জটা আমি তোমাদের লিখি, দেখো তাহলে বুঝতে পারবে। ভয়েস চেঞ্জটা অনেকেই আমরা এটার সাথে অবগত, ভালোও লাগে করতে, ঠিক। ভয়েস চেঞ্জটার সাথে আমরা একটু বেশি পরিচিত। ভয়েস চেঞ্জটা দেখো কি বলেছে, দ্য টিচার গেভ হিম, দ্য টিচার গেভ হিম দিয়েছিল তাকে এ রিওয়ার্ড, একটা রিওয়ার্ড দিয়েছিল, ঠিক। এটা হচ্ছে বিষয়। তাহলে দ্য টিচার গেভ হিম এ রিওয়ার্ড, তাহলে এটা কী হবে, হি গেভ আছে, তাহলে ওয়াজ গিভেন আ রিওয়ার্ড বাই দ্য টিচার, অর্থাৎ টিচার দ্বারা তাকে একটা রিওয়ার্ড দেওয়া হয়েছিল। হি ওয়াজ গিভেন এ রিওয়ার্ড বাই এ টিচার। তারপরে আছে ডোন্ট লাফ অ্যাট মি, আরেকটা আছে কি ডোন্ট লাফ অ্যাট মি। এই যে লাফের পরে অ্যাট, এই একটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, লাফের পরে অ্যাট শব্দটা কিন্তু হবে, এই গেল ব্যাপার। এটার যেটা ভয়েস চেঞ্জ হবে সেটা হবে লেট মি বি নট লাফড অ্যাট। লেট ডোন্ট দিয়ে বা কোনো জিনিসের আদেশমূলক হলে সেটা লেট দিয়ে শুরু হয়, মানে ভয়েস চেঞ্জ করতে গেলে লেট মি বি নট হলো লাফড অ্যাট, অর্থাৎ আমার প্রতি যেন হাসা, LAU, আমার প্রতি যেন হাসা না হয়, লাফড অ্যাট, এই গেল ব্যাপার। যাই হোক, এই জিনিসগুলো আলোচনা করলাম। 68-এর দিকে আমরা অগ্রসর হব। 68-এর দিকে, 68-এ কী আছে, সরি হ্যাঁ কাশি হয়ে গেছে, কিছু করার নেই, একটু সহ্য করো। ন্যারেশন চেঞ্জ দিয়েছে একটা, আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম, কমা ইনভার্টেড কমার মধ্যে দিয়েছে ইউ আর রং, তুমি হও ভুল। তাহলে আই টোল্ড হিম দ্যাট হি ওয়াজ রং, এই তো ব্যাপার, ন্যারেশন চেঞ্জ তোমরা বুঝবে। হি সেড কমা ইনভার্টেড কমা লেট মি হ্যাভ সাম মিল্ক। আচ্ছা, তাহলে হি উইশড, সে আশা করেছিল, দ্যাট হি মাইট হ্যাভ, মে হ্যাভের জায়গাতে মাইট হ্যাভ সাম মিল্ক, এটা হলো বিষয়। নেক্সট আলোচনা করছি প্রাইসেস অফ গ্রেন মানে শস্য, দানা শস্যের যে দাম হ্যাভ রাইজেন, বেড়ে গেছে, ইন দ্য রিটেল মার্কেটস, অর্থাৎ বাজারে, ডিউ টু শর্টেজ, বাট হোলসেলার্স হ্যাভ দেয়ার স্টোর হাউসেস অফ গ্রেনস। এই যে স্টোর হাউসেস অফ গ্রেনস, এইটাতে নিচে মার্ক করা আছে। স্টোর হাউসেস অফ গ্রেনসকে কী বলা যেতে পারে, ওই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলেছিলাম, সেটা হবে গ্র্যানারি। গ্র্যানারিকে বলা হয় স্টোর অফ গ্রেনস, যেখানে অনেকগুলো শস্য দানার ভাণ্ডার, সেইটাকে বলা হয়। নেক্সট বলা আছে দেয়ার আর কোয়াইট ড্যাশ লট অফ বুকস অন দ্য টেবিল, দেয়ার আর কোয়াইট এ লট অফ বুকস হয়, এটা আমরা বলে অভ্যস্ত। সি রোট ড্যাশ আ পেন, সি রোট বাই এ পেন, একটা পেনের দ্বারা সে লিখছিল, সি রোট বাই এ পেন। হাউ ডু ইউ ম্যানেজ টু ড্যাশ সাচ এ স্মল স্যালারি, তুমি কীভাবে এত কম টাকার মধ্যে ম্যানেজ করো। হাউ ডু ইউ ম্যানেজ টু লিভ অন, মানে বেঁচে থাকা, লিভ অন করা মানে বেঁচে থাকা, লিভ ইন না, কিন্তু লিভ ইন কিন্তু আলাদা জিনিস। লিভ অন, বেঁচে থাকো কী করে এত কম স্যালারির মধ্যে, এটা ফ্রেজাল ভার্ব ছিল। নেক্সট, সি ড্যাশ দ্য রেডিও বিফোর অ্যান্সারিং দ্য ফোন, তাহলে সে রেডিওটাকে বন্ধ করেছিল, টার্ন ডাউন মানে বন্ধ করে দেওয়া, ঠিক, বন্ধ করেছিল বিফোর অ্যান্সারিং দ্য ফোন, ফোনটাতে কথা বলার আগে সে রেডিওটা বন্ধ করে দিয়েছিল। দেন বলেছে নো আদার মাউন্টেন ইজ অ্যাজ হাই অ্যাজ দ্য হিমালয়া, এটাকে সুপারলেটিভে করতে বলেছে। তাহলে হিমালয়া বা দা হিমালয়া, এখানে দা দিয়েছে তাহলে দা হবে দা হিমালয়া। প্রশ্নটা আরেকবার বলি, নো আদার মাউন্টেন ইজ অ্যাজ হাই অ্যাজ হিমালয়া, হিমালয়ের মতো আর কোনো বড় উচ্চতম শৃঙ্গ নেই। তাহলে অ্যান্সারটা হবে দা হিমালয়া ইজ দ্য, এই যে মাউন্টেন এক্সেপ্ট দ্য হিমালয়া ইজ হাই অ্যাজ, হাইয়ের দিক দিয়ে বলেছে, তাহলে হাইয়েস্ট, দ্য হিমালয়া ইজ দ্য হাইয়েস্ট অফ অল মাউন্টেন্স, সব পর্বতের চেয়ে বেশি উচ্চতম শৃঙ্গ হলো আমাদের হিমালয়। এখানে গেল আমাদের ইংরেজি সেগমেন্টটা কমপ্লিট। এরপর আমরা আলোচনা করব ইংরেজির পরে, সেটা হলো অঙ্ক নিয়ে আমরা কিন্তু আলোচনা করব, অঙ্ক, সাধারণ জ্ঞান এবং রিজনিং, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। এখানে আমাদের হেল্প করবে বই, মানে সব কিছু মিলিয়ে তোমাদের জন্য প্রশ্ন বানানো আর কি, ঠিক আছে। দেখো প্রশ্নটা, দেখো, শোনো, বোঝো, দেন উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে এটা মুছে দিই আমি। 75 অবধি হলো, আরও 25টা প্রশ্ন বাকি আছে।
10টা হবে অঙ্ক, 10টা হবে জেনারেল নলেজ, আর 5টা হবে আমাদের রিজনিং। তাহলে 75 থেকে 75-এর পরে 76-এর থেকে 10টা কত হবে? সেটা হবে 76 থেকে 85। এটা গেল বিষয়। কার আন্ডারে থাকবে সেটা? সেটা ম্যাথের আন্ডারে থাকবে, তাই তো? ম্যাথের আন্ডারে থাকবে, ম্যাথ নিয়ে আমরা আলোচনা করছি যেহেতু, এই গেল ব্যাপার। তাহলে 76 নাম্বারে কী বলেছে? 76 নাম্বারে বলেছে আয়তকার একটি জমির 20% বৃদ্ধি পায়। আয়তকার একটা জমি, তার যে দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, 20% বৃদ্ধি করেছে। 20%-এর যে দশমিক ভ্যালু সেটা হচ্ছে 1/5, মানে ছিল 5, বেড়ে পরে হয়েছে 6। এটা গেল ব্যাপার। প্রথমে যদি থাকে বি, পরে তাহলে প্রস্থ কত হয়েছে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তাহলে প্রথমে যে ইয়েটা ছিল সেটা হচ্ছে 5b প্রথমে, পরে যেটা হয়েছে সেটা হচ্ছে 6b ড্যাশ। এখন ব্যাপারটা হচ্ছে 5bটা যেন 6b ড্যাশের সাথে সমান হয়। তাহলে আমরা কি বলতে পারি যে b/b ড্যাশ সেটা হচ্ছে 6/5, b/b ড্যাশ সেটা হচ্ছে 6/5, আর b/b সেটা হচ্ছে 5/6। তার সাথে যদি 100% গুণ করি আমি, তাহলে 2 দিয়ে 50, 2 দিয়ে 3, তাই তো? বা এখান থেকে একটা কাজ করতে পারি, পরিবর্তন কতটা আমি করব, b - b ড্যাশ ডিভাইডেড বাই b, সেটা হবে 1/5। ছিল কত? 6, সরি 1/6 গুণিত 100%। দেখো এখান থেকে আসছে আমাদের 2 50 2 3, মানে 16 পূর্ণ 2/3 এত পার্সেন্ট। এটা হ্রাস করতে হবে, এটা আমাদের অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। 77 এবার 77-এ বলেছে একটি ব্যবসায় ABC মূলধনের অনুপাত হচ্ছে 3-4-5। 3-4-5, আচ্ছা বেশ, 3 আছে, 4 আছে আর 5 আছে, এই অনুপাতে তারা মূলধনে ব্যবসাতে ইনভেস্ট করেছে। আচ্ছা, যদি ধরি মোট লাভটা প্রথমে ধরেই নিই। মোট লাভ সেটা হচ্ছে x টাকা, ঠিক? প্রশ্নটা কি বলেছে একটু পড়ি। একটি ব্যবসায় ABC, এই 3 জন মূলধনের যে অনুপাত সেটা 3:4:5। বছরের শেষে বলছে দেখা গেল যে C যতটা লাভ করেছে সেটা কিন্তু এর চেয়ে বছরের শেষে C এ অপেক্ষা 1280 টাকা বেশি পেল। C বেশি পেয়েছে, C এর লাভ বেশি, তাহলে বেশি মাইনাস কম সমান হচ্ছে 1280, এটা বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে বলছে মোট কত টাকা লাভ হয়েছিল, মোট টাকাটা আমি x টাকা ধরে নিয়েছি। তাহলে যত লাভ হবে এ কত পাবে, এ পাবে মোট, মানে এটার এটা গুণিত x টাকা, 4 3 7 5 12, তাহলে 3-12 গুণিত x, মানে x/4 এত টাকা। আচ্ছা, বি কত পাবে? বি পাবে 4-12 গুণিত x টাকা, মানে হচ্ছে x/3 টাকা। আর সি পাবে 5-12 গুণিত x টাকা, এটা হলো বিষয়। তাহলে C - A এখান থেকে করি। সি কত না 5-12 গুণিত x, মাইনাস এ কত x/4 সমান হচ্ছে 1280 টাকা, এই গেল ব্যাপার। আচ্ছা, 12 লসাগু নিলে হচ্ছে 5x - 3x সমান 1280 টাকা। তাহলে এখান থেকে 2x সমান হচ্ছে 1280 গুণিত 12, এখান থেকে এটা কেটে গেল 6, তাহলে x সমান হচ্ছে 0, 8 6 48 আর 8, হাতে থাকলো 4, 12 6 72 আর 4 76, 7680 এত টাকা মোট লাভ হয়েছিল, 7680। নেক্সট প্রশ্ন হচ্ছে 1 টাকার 4 বছরের সুদ 0.40 টাকা হিসেবে 450 টাকার 2 বছরের সুদ কত? যেহেতু কিছু বলা নেই তাহলে এটা কিন্তু আমরা সরল সুদ গোছা ধরবো। বেশ, নেক্সট কত করলাম? 76, এটা 76 77 78 নাম্বার প্রশ্ন। 78 নাম্বার প্রশ্ন কি বলেছে? 1 টাকার, মানে মূলধনটা হচ্ছে 1, পি মানে হচ্ছে 1 টাকা, PTR/100 সরল সুদ গোছা আশা করি জানবে। 4 বছরের সুদ, তাহলে টাইমটা হচ্ছে 4 বছর। দেখো এই বিষয়গুলো আমি বারবার ওই জন্য বলছি যে ছোটো ক্লাসের বই কিন্তু একটু সুদ বলেছে 0.40 টাকা, 0.40 টাকা। ছোটো ক্লাসের একটু বই কিন্তু পড়তে হবে, নাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। এখান থেকে আমরা আর বার করব, আই সমান হচ্ছে PTR/100, আই মানে হচ্ছে 0.40 গুণিত পি মানে 1 টাকা গুণিত টাইম 4 বছর, আর জানি না ডিভাইডেড বাই 100, তাহলে 4R মানে হচ্ছে এখানে 100 গুণ করলে 40, তাহলে আর সমান হচ্ছে 10% সুদ দিচ্ছে। এই সুদে নেক্সট যে কথাটা বলেছে সেটা কি বলেছে? নেক্সট কথাটা বলেছে 2 বছরের সুদ 450 টাকার। আচ্ছা, আয় বার করবে এবারে। আয় সমান হচ্ছে PT 2 বছর আর 10% ডিভাইডেড বাই 100, এটা কেটে গেল, এটা হচ্ছে 45 দুগুণে 90 টাকা,
45 দুগুণে 90 টাকা। এটা হচ্ছে সুদ, বেড়ে পরে আরও হবে, আরও বাড়বে। 79 নম্বর অঙ্কের দিকে চলে যায় এবং সেখানে বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 8 গুণ হয়ে যায়। সুদের হার কত? 3 বছরে 8 গুণ হয়ে যাচ্ছে, বিরাট ব্যাপার। চক্রবৃদ্ধি সুদের তাহলে সূত্র জানতে হবে। দেখো ওইগুলো না জানলে তো তুমি ভিডিওতে কিছু বুঝতে পারবে না ভাই, পড়েই গেল ঢাকনাটা। আচ্ছা 79 চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা সেটা হচ্ছে P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি। বেড়ে কত হয়েছে? 8 টাইমস হয়ে গেছে অলরেডি। তাহলে এটা আমরা করব 1 + R/100 হোল টু দি পাওয়ার n, জানি না, 8p ডিভাইডেড বাই p, মানে এই পিটা নিচে এলো, এটা কেটে গেল, 8 এলো। 8 মানে আমরা বলতে পারি যে 2 টু দি পাওয়ার 3 বলতে পারি। আবার এই nটা কিন্তু 3 বছরের জন্য, তাহলে এটা 3, তাহলে ওইদিকে 2 এর পাওয়ারে 3, এখানে এটার পাওয়ারে 3, তাহলে 3 3 ক্যান্সেল আউট। পড়ে থাকলো 1 + R/100 অবশ্যই 2 এর সাথে সমান, তাহলে R/100 অবশ্যই 1 এর সাথে সমান, অবশ্যই R = 100%, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের যে হার সেটা ছিল 100%। আশা করি বোঝাতে পারলাম। যদি অসুবিধা থাকে ডেফিনেটলি কিন্তু নির্লজ্জের মতো কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যাই হোক, মজা করলাম, কিন্তু অবশ্যই জানাবে। 80%, এই 80 নম্বরের অঙ্ক। 80 নম্বরের অঙ্কতে বলেছে যে হ্যাঁ, কোনো দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে পরপর 15% লাভ আর 25% ক্ষতি পরপর দিল, তাহলে তার মোট কত লাভ বা ক্ষতি হলো? প্রথমে 15% লাভে বিক্রি করলো, দেন বলছে 25% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে মোট কি গল্প দাঁড়ালো? এটার সূত্রটা হচ্ছে x + or - y + or - xy ডিভাইডেড বাই 100। এক্সটা তো প্লাস অর মাইনাস থাকতে পারে। এটা হচ্ছে মোট লাভ বা ক্ষতি, এই সূত্রটা মাথায় রাখবে, মোট লাভ বা ক্ষতি। যদি উত্তর নেগেটিভে আসে, অ্যান্সার এলো নেগেটিভে, তাহলে তোমার ডেফিনেটলি ক্ষতি হয়েছে। যদি উত্তর পজিটিভে আসে তাহলে অবশ্যই তোমার লাভ হয়েছে। এইটাই গেল বিষয়। এইবার এই যে সূত্রটা, সেই সূত্রতে পজিটিভ ইউজ করবে যদি তোমার লাভ হয়, আর নেগেটিভ ইউজ করবে যদি তোমার ক্ষতি হয়েছে, মানে যেগুলো হয়েছে পরপর যেগুলো। এক্স হচ্ছে প্রথমের গল্প, ফার্স্ট কেস, লাভ বা ক্ষতি। ওয়াই হচ্ছে পরের গল্প, মানে সেকেন্ড কেস, লাভ বা ক্ষতি। এই গেল ব্যাপার। বেশ, এত দূর অবধি হয়েছে। তাহলে এবার একটা কথা, সেটা হলো এক্স এখানে কত? 15%, ওয়াই কত? এখানে 25%, কিন্তু প্লাস মাইনাসটা ম্যাটার করছে। তাহলে লাভ যেহেতু, তাই +15, -25 যেহেতু ক্ষতি। আর এখানে আমরা যেটা করব, এক্স গুণিত ওয়াই আছে, তো একটা লাভ একটা ক্ষতি, একটা প্লাস একটা মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়। তাহলে -15 × 25 ডিভাইডেড বাই 100। 25 4 এ 100, 2 2 4, 2 দিয়ে 7.5, 7.5কে আবার যদি ভাঙা যায় সেটা হবে 3.75। তাহলে 25 - 15 -10 -3.75, অ্যান্ড দ্য আনসার কামস আউট টু বি -13.75%। মাইনাস অ্যান্সার এসছে, মানে ক্ষতি। দারুণ অঙ্ক, অনেক কিছু কিন্তু শিখতে পারলাম এই অঙ্কটা থেকে। 80 নম্বরের প্রশ্ন আমাদের এখানে কমপ্লিট। আমরা যাচ্ছি 81 নম্বরের প্রশ্ন নিয়ে। 81 নম্বরের প্রশ্নতে কি বলেছে দেখা যাক। আচ্ছা, এই অঙ্কটা একটু দেখে নিই। 81 নম্বর, তাই তো? জল কলের একটা ব্যাপার আছে, এটা একটু দেখে নিই। 81 নম্বর, 81 নম্বরটাতে বলেছে যে এ আর বি দুটো ট্যাঙ্ক 4 ঘন্টা আর 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। কাকে? ট্যাঙ্কে। এ পারে 4 ঘন্টাতে, 4 আওয়ার, আর বি পারে কত? 6 ঘন্টাতে। সি সেখানে 8 ঘন্টাতে খালি করতে পারে, এরা গেল পূর্ণ করতে পারে, এ পারে খালি করতে। তিনটেকে যদি চালিয়ে দিই কতক্ষণ পর পূর্ণ হবে? পূর্ণ পরিমাণটা কিন্তু বেশি। তাহলে এর গল্পতে আসি, 4 ঘন্টায় করে পূর্ণ, 1 ঘন্টায় কত করে? 4 ঘন্টা করে 1 অংশ কাজ, কারণ পূর্ণ একটা কাজকে আমরা 1 অংশ ধরে নিই, এটা জানার কথা। তাহলে 1 ঘন্টাতে কত করবে? 1 ঘন্টাতে করবে 1/4 অংশ। বি এর সেম, বি 1 ঘন্টা কত করবে? 1/6 অংশ। এগুলো ভর্তি। খালি করবে সি 1 ঘন্টা কত খালি করবে? 1/8 অংশ, মানে 1/, যত আবার দেওয়া আছে। এবার এখানে চলে আসি আমি। এবার যদি 1 ঘন্টার গল্পতে আসি, 1 ঘন্টার গল্পতে কে কে ভরছে আর কে কে খালি করছে? ভরছে 1/4, 1/6, খালি করছে 1/8। তাহলে এই দুটো যোগ আর এটা হচ্ছে বিয়োগ। লসাগু আসবে তোমার 24, 12 না 24 আসবে, 6 4 3, 6 4 10, 10 - 3 মানে 7/24। তাহলে 1 ঘন্টাতে 7/24 অংশ পূর্ণ হচ্ছে।
তাহলে এক অংশ পূর্ণ হতে কত সময় লাগে? 24/7, অর্থাৎ এর রিভার্স নেব, এত ঘন্টা লাগবে। মানে সেটা হয়ে যাবে কত তোমার 3 ঘন্টা, 3 পূর্ণ 7 3 21, তো 21 আর 3 24, এত ঘন্টা। 3 পূর্ণ 3 7, সরি 3 পূর্ণ 3 7 ঘন্টা। এটা হলো বিষয়। আরেকটা অঙ্ক এখান থেকে বলা যেতে পারে, এই টাইপের অঙ্ক কিন্তু পড়ে, ঠিক আছে। 82 নাম্বার অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। তাহলে 83 84 85, এই তিনটা না হয় থাক, পরের আমি সেটা আরও বেশি বাড়িয়ে দেবো। এই টাইপের অঙ্ক পড়ে, তোমরা একটা ধারণা নিয়ে যাও। আমার বলার বক্তব্য এখানেই, ঠিক আছে, বলার বক্তব্যটা এখানেই। চলো নেক্সট যেটা, আরেকটা অঙ্ক দেখে নিই। কোনো টাকা 10 বছরে দ্বিগুণ হলে কত বছরে ওই টাকা 3 গুণ হবে? কোনো টাকা 10 বছরে, মানে PTR/100, সেটা হচ্ছে সুদ বা ইন্টারেস্ট। কোনো টাকা, তাহলে পি টাকা, ঠিক আছে। কত বছরে? 10 বছরে দ্বিগুণ, 10 বছর রেট অফ ইন্টারেস্ট জানি না, /100, দ্বিগুণ হচ্ছে মানে 2p হয়ে যাচ্ছে। 2p হলো মানে সুদ কত ছিল? পি হলো 2p, তাহলে সুদ নিশ্চয়ই পি, এটা কেটে গেল। তাহলে আর মানে হচ্ছে 10%, সুদ দিচ্ছে। এটা হলো বিষয়। সেকেন্ড কেসে বলছে কখন 3 গুণ হয়ে যাবে, তাহলে 3 গুণ যদি হয়, ছিল তো 1 গুণ, তাহলে সুদটা কত? 3p থেকে p বিয়োগ দেবো, মানে দ্বিগুণ। আচ্ছা, তাহলে এখানে p গুণিত টি টাইম জানি না, আর হচ্ছে 10% /100। স্যার এত তাড়াতাড়ি কেন করাচ্ছেন? আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। দেখো ভাই, একটা কথা বলি, যদি তুমি এই সেগমেন্ট অবধি চলে এসছো, অঙ্ক করছো, তাহলে তোমাকে ডেফিনেটলি ফর শিওর যে তোমাকে মিশ্রণ, শতকরা, সরল সুদ ঘষা, জটিল সুদ ঘষা, মানে চক্রবৃদ্ধি সুদ, এই বিষয়গুলো জানাটা, লাভ ক্ষতি জানাটা অত্যন্ত প্রয়োজন। তুমি এখানে শিখতে আসোনি, তুমি এখানে জাস্ট মক টাইপের দিতে এসছো, দেখতে এসছো, কিছু ওই কীভাবে অঙ্ক করব, কী করে স্পিড বাড়াবো, এই বিষয়গুলো দেখতে এসছো, ঠিক। যাই হোক, তাহলে টি টাইম জানি না, এটা কেটে গেল, এটা আর এখানে 2p হবে, এটা কেটে গেল। তাহলে এখানে t/10 = কত? 2, তাহলে t সমান হচ্ছে 20 বছর। 20 বছর সময় লাগবে। এখানে আমরা 82টা প্রশ্ন কমপ্লিট করলাম। 83 84 85 আর দিলাম না, অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে। আর যদি কোনো জায়গাতে দুর্বল মনে হয়, তাহলে ডেফিনেটলি কমেন্ট করবে। এরপর আসছি আমরা, এরপর কিসে আসবো বলো তো? এরপর আসবো আমরা এরপর আমরা আসবো জেনারেল নলেজ। জেনারেল নলেজের আমরা 86 থেকে 95 জিকে, 86 থেকে 95, দেন 96 থেকে 100 হবে রিজনিং। যাই হোক, দেখো কি বলেছে পড়বে, মানে বুঝবে ভালো করে। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী ভঙ্গিল পর্বত। রূপনারায়ণ কোন নদীর মিলিত প্রবাহ? দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ। 1921 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতাকে আবিষ্কার করেন দয়ারাম সাহানি, আর মহেঞ্জোদারো করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়, এটাও জানতে হবে। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট যিনি 10,000 রান সংগ্রহ করেন, তিনি হলেন মিথালি রাজ, একটা পপুলার নেম। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের পিচ এর সঙ্গে ক্রিকেটের সম্পর্ক। না, এটা তো আলাদা হয়ে গেল, এখানে 5টা আমাদের আলোচনা করা হয়ে গেল, রিজনিংয়ে চলে যাচ্ছে। আর এখানে আমরা আলোচনা করছি আরও 5টা প্রশ্ন। তিস্তার পূর্বাংশে অবস্থিত সমতল ভূভাগকে কী বলা হয়? ডুয়ার্স। পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কি? পশ্চিম বর্ধমান। তরায়নের যুদ্ধ মোহাম্মদ ঘড়ি ও কার মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান। এটা জেনারেল জিনিস। সুলতানি যুগে কোন কবি গুণরাজ খাঁ নামে পরিচিত ছিল? মালাধর বসু, জানতে হবে। কোন সুলতান রেশনিং ব্যবস্থা চালু করেন? সেটা আলাউদ্দিন খলজি। এই বিষয়গুলো আমাদের ছিল। জিকে আমাদের আলোচনা এখানেই কমপ্লিট। এরপর আমরা আলোচনা করব রিজনিং, যেটা লাস্ট 5টা সেগমেন্ট নিয়ে। রিজনিং এটা তোমাদের কাছে একটু নতুন, একটু ভালো করে মন দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব, তোমরা বোঝার চেষ্টা করবে। 96 দেখো, এখানে একটা রিজনিং টাইপের দেওয়া আছে যে ড্যাশ কিউ আর ড্যাশ পি আর এস, না পি এর পরে ড্যাশ নিয়ে আর এস, ড্যাশ নিয়ে আর এস নিয়ে ড্যাশ নিয়ে কিউ নিয়ে ড্যাশ, ড্যাশ নিয়ে কিউ নিয়ে ড্যাশ, এতগুলো আছে নিয়ে এসপি কিউ, তারপর এসপি কিউ। এই সব টাইপের জিনিস থাকলে তোমাকে আগে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হবে। যেমন বলি, এখানে একটা কিছু তো আসবে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা আছে। তাহলে 14কে ভাগ করতে পারো 7 আর 7, দুটো দুটো করে হবে না, চিন্তা নেই, দুটো দুটো করে হবে না, চিন্তা নেই, 7টা করে হবে। তাহলে 1 2 3 4 5 6 7, 7 এত দূর অবধি আছে। লাস্টে আর, লাস্টে কিন্তু এখানে কিউ আছে। তাহলে ম্যাথস তো খাচ্ছে না, তাহলে আমাদের উপায় কি?
একটা কাজ করতে পারি আমরা, দেখো পি কিউ আর এস, পি কিউ আর এস, পি কিউ আর এস, পি কিউ, হ্যাঁ এটা হতে পারে। তাহলে তোমাদের অ্যান্সারটা কী দাঁড়ালো? দেখে বুঝতে হবে, রিজনিং দেখে বুঝতে হবে, ছন্দ খুঁজতে হবে। রিজনিং পুরো জিনিসটা কিন্তু একটা ছন্দের মধ্যে আবদ্ধ। পি হলো, দেন এস হলো, দেন কিউ হলো, দেন পি হলো, দেন আর হলো, এটা তোমার অ্যান্সার। এই টাইপের বলবে, যে অপশান দিয়ে দেবে, দেন বলবে যে এটা কোনটা ঠিক বলো। 97 কী বলছে দেখো, লবঙ্গ যদি ফুলের কুঁড়ি হয় তাহলে তামাক কিন্তু কি? তামাক কিন্তু পাতা। লবঙ্গর সাথে রিলেটেড কি? ফুলের কুঁড়ি নাকি ওটা? লবঙ্গ, লং যেটাকে বলি, ফুলের কুঁড়ি হলো। তাহলে সমানুপাতি তামাক কি? তামাক হলো পাতা। গাছের কোন অংশ? না, তামাক হলো গাছের পাতা অংশ। এটা দেখিয়ে দিলাম। 98 তোমার থাকতে পারে, আচ্ছা এ বি এর থেকে লম্বা, এটা বুঝো, এ বি এর থেকে লম্বা, বেশ। আর কি বলেছে? সি এর থেকে লম্বা, সি আবার এর থেকেও লম্বা, সি আবার এর থেকেও লম্বা, বেশ। ডি ও ডি ইয়ের থেকে লম্বা, আচ্ছা ডি বলছে ইয়ের থেকে লম্বা, আচ্ছা বেশ, কিন্তু বি এর থেকে খাটো, বি এর থেকে কিন্তু ছোট, বি এর থেকে কে ছোট? ডি, আচ্ছা বেশ। তারপর কি বলেছে? কে সব থেকে লম্বা, আচ্ছা তাহলে বিয়ের দিকে বড় মুখ, বিয়ের দিকে বড় মুখ করে ডি, তারপর ই, এটা হচ্ছে টোটাল সিকোয়েন্সটা। কে সবচেয়ে বড়? সি হচ্ছে সবচেয়ে বড়, তাহলে পড়তে হবে। এটা একটা টাইপ হতে পারে। 99 একটা দেখিয়ে দিই। 99 একটা জিনিস যদি আমি দেখিয়ে দিই, ইংরেজি বর্ণমালায় পি এর বাম দিকের দশম বর্ণে ডান দিকের 13তম বর্ণ কোনটি? আচ্ছা এটা করতে হলে আমাদের সাজাতে হবে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এই টাইপের। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে, বলেছে ইংরেজি বর্ণমালায় পি এর বাম দিকের দশম বর্ণ, পি তো পি এর বাম দিকের, মানে এই দিকে যেতে হবে, মানে আদতে এটা কিন্তু এখানে ছিল, তাহলে এটা তো ইয়ে না, তাহলে বাম দিকে দশম বর্ণ 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এফে এলাম হলো। বাম দিকে দশম বর্ণের তার ডান দিকের 13তম বর্ণ, 13 মানে হচ্ছে এইদিকে এত দূর অবধি 10 যাবো, 1 2 3 মানে আর হচ্ছে আমাদের অ্যান্সার। পি এর বাম দিকে দশম ঘর, 10টা ঘর, সেই থেকে ডান দিকে আবার 13টা ঘর, তাহলে এটা হচ্ছে আর হচ্ছে আমাদের অ্যান্সার। এদিকে 10টা ঘর গেলাম, পি এর 1 2 3 4 5 6 7 8 9 10, সেখান থেকে 13 ঘর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, সরি এস হবে, এস আরে হচ্ছে 12তম, এস হচ্ছে আমাদের 13তম ঘর। বোঝা গেল নিশ্চয়ই? আচ্ছা আরেকটা জিনিস বলেছে, বেবানান শব্দটি বলো, এটা বেশ জিজ্ঞেস করে 100 নাম্বার। আর আজকে লাস্ট কী বলেছে? ত্রিভুজ, স্পর্শক, বর্গক্ষেত্র, ত্রিভুজ, স্পর্শক, বর্গক্ষেত্র, আরেকটা কি? আরেকটা হচ্ছে চতুর্ভুজ। এরা প্রত্যেকের কিন্তু স্পর্শক মানে কিন্তু একটা রেখা, বাকি ত্রিভুজ দেখো 3টে রেখার সমষ্টি, বর্গক্ষেত্র 4টে রেখার সমষ্টি, চতুর্ভুজ তো যে কোনো 4টে বাহুর সমষ্টিকে চতুর্ভুজ বলা হয়। তাহলে এখানে সবথেকে আলাদা যে বিষয়টা সেটা কিন্তু আমাদের স্পর্শক হয়ে যাবে। স্পর্শক কিন্তু জাস্ট একটা লাইন মাত্র, তাহলে স্পর্শক এখানে হয়ে যাবে আমাদের অ্যান্সার। 100টা প্রশ্ন আমাদের এখানে হলো শেষ, সেট 1 আমাদের এখানে হলো কমপ্লিট। আশা করছি তোমাদের মাথায় ঢুকেছে, কিছুটা ভালো লেগেছে। কীভাবে জিএনএম প্রিপারেশন করতে হবে একদম বিগিনার্সদের জন্য এই ভিডিওটা খুব মারাত্মক হয়েছে, এবং তার সাথে সাথে তোমাদের সহযোগিতা আমি ভীষণভাবে কাম্য করি, কারণ আমি এই ফিল্ডে একদম নতুন। এইটা গেল ব্যাপার, আশা করি তোমাদের ভালো লেগেছে। যাই হোক, দেখা হবে সেট নাম্বার 2তে। যেমনটা বলেছিলাম 10টা সেট নিয়ে হাজির হবই, তোমাদের সহযোগিতা পাই কিংবা না পাই, হব যখন বলেছি আমি হব, এটা আমার বিশ্বাস, এটা তোমাদের প্রতি ভরসা, আমাকে আমার কাজটা করে যেতেই হবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেট নাম্বার 2 নিয়ে। টিল দেন পড়াশোনা করতে থাকো, টেক কেয়ার, শরীর ভালো রাখো, বাই।